আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তির দ্বিতীয় পরিচ্ছেদ অণুজীব সার উৎপাদন কৌশলের আমাদের দ্বিতীয় পার্ট রাইজোবিয়াম অণুজীব সার উৎপাদন কৌশল নিয়ে কথা বলবো। সভাপতি আমরা তোমাদেরকে একটি হিন্টস দিয়েছি যে আগের ক্লাসে যে রাইজোবিয়াম অণুজীব সার আসলে কি কাজে লাগে বা রাইজোবিয়াম অণুজীব সার কিভাবে উৎপন্ন হয়। তোমাদেরকে বলেছিলাম যে শিম অথবা ডাল জাতীয় গাছের শিকড়ের মধ্যে, অর্থাৎ আমরা যদি এই যে এটি একটি গাছ কল্পনা করি, আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে, এবং এটি যদি শিকড় কনসিডার করি তাহলে দেখবা যে এই যে শিকড়ের মধ্যে, অর্থাৎ শিম অথবা ডাল জাতীয় উদ্ভিদের শিকড়ের মধ্যে এরকম নডিউল তৈরি হয়, নডিউল। তো এই নডিউলগুলো এই যে আমরা একটু এঁকে নেই, এই নডিউল তৈরি হয় এবং এই নডিউল উৎপন্ন করার ক্ষমতা শুধুমাত্র লিগুমিনিউসি ফ্যামিলির ডাল অথবা শিম জাতীয় গাছের মধ্যে রয়েছে। আমরা তোমাদেরকে এখন একটু বলবো যে রাইজোবিয়াম যে অণুজীব এটি একটি ব্যাকটেরিয়া। তোমরা যখন একটি পড়া পড়বা সবার আগে তার জিজ্ঞেস করবা যে সে কে, অর্থাৎ পড়াটি মুখস্থ করার কিছু রুলস আছে। একটি হলো কে, কোথায় থাকে, হ্যাঁ কোথায় থাকে, এবং কি কাজ করে, কি কাজ করে। এই তিনটি প্রশ্নের উত্তর তুমি সবসময় নেওয়ার চেষ্টা করবা। ধরো আমরা এখন পড়বো যে রাইজোবিয়াম অণুজীব সার। এখন তোমাকে সবার আগে জানতে হবে যে রাইজোবিয়ামটা আসলে কে। তুমি রাইজোবিয়ামকে যদি জিজ্ঞেস করো যে রাইজোবিয়াম তুমি কে, রাইজোবিয়াম তোমাকে উত্তর দিবে যে আমি একটি ব্যাকটেরিয়া, আমি নাইট্রোজেন সংবন্ধন করতে পারি। অর্থাৎ রাইজোবিয়াম নিজেই সে তার পরিচয় দিচ্ছে, অর্থাৎ রাইজোবিয়াম একটি ব্যাকটেরিয়া। এবং এই রাইজোবিয়াম কোথায় থাকে? এই রাইজোবিয়াম শিম অথবা ডাল জাতীয় উদ্ভিদের বা গাছের শিকড়ের মধ্যে নডিউল তৈরি করে। এই নডিউল তৈরি করে, এটার নাম যদি আমরা নডিউল বলি, NODUL, এই নডিউল, এই নডিউলের ভিতরে এই রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে। তো এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটি এর মধ্যে থেকে, থার্ড প্রশ্ন, যে কি কাজ করে। অর্থাৎ ভাই তুমি সেখানে থাকো, বাট থেকে করোটা কি আসলে, ফাংশনটা কি? ফাংশন হলো সে বায়ুমণ্ডলের, পয়েন্ট টু বি নোটেড, সে বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে, অর্থাৎ ফিক্স করতে পারে। ফ্রি নাইট্রোজেনগুলোকে সে ফিক্স করতে পারে। অর্থাৎ বায়ুমণ্ডলের হিউজ পরিমাণ নাইট্রোজেন, অ্যাবাউট 78.1% নাইট্রোজেন রয়েছে বায়ুমণ্ডলে। এই ফ্রি নাইট্রোজেনগুলোকে সে সংবন্ধন বা ফিক্স করতে পারে। এটা আমরা তার কাজ বুঝলাম। এখন আমার মনে হয়েছে যে আমার ফসলের জন্য এই নাইট্রোজেন উৎপাদনকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম খুবই গুরুত্বপূর্ণ। এজন্য তাকে আমার কালচার করতে হবে, তাকে উৎপাদন করতে হবে, কারণ আমার এখন উৎপাদন করার প্রয়োজনীয়তা পড়েছে। এখন আমি উৎপাদন কৌশলে চলে যাব সরাসরি। তো উৎপাদন যখন কৌশলে যাব তখন তোমাকে মনে রাখতে হবে যে তুমি তাকে কোথায় থেকে আনবা। সে যেখানে থাকে সেখান থেকে তো আনতে হবে, তাই না? যে যেটা থাকে, যেখানে থাকে সেখান থেকে আমার তাকে আনতে হয়। এখন তুমি কি করবা যে শিম অথবা ডাল জাতীয় গাছের শিকড় থেকে সুস্থ, অবশ্যই সুস্থ, স্বাভাবিক, সতেজ এবং লালচে কালারের, হ্যাঁ লালচে কালারের বা লালচে বর্ণের নডিউল সংগ্রহ করবা। লালচে, যেগুলো দেখতে একটু লালচে লালচে কালারের। ব্যাপারটা হলো তুমি যখন আপেল কিনো বা আঙ্গুর কিনো, তুমি তো মানে একটু সতেজ বা টসটসা, হ্যাঁ এরকম আঙ্গুর বা আপেল তুমি চাও। ব্যাপারটা এরকম, তুমি সুস্থ, স্বাভাবিক, সতেজ এবং লালচে কালারের নডিউল সংগ্রহ করবা। হ্যাঁ, এই নডিউলগুলো সংগ্রহ করে তুমি নডিউল থেকে স্ট্রেইন করে, অর্থাৎ স্ট্রেইনের মাধ্যমে, STRAIN, স্ট্রেইন, স্ট্রেইনের মাধ্যমে তুমি, স্ট্রেইনের মাধ্যমে তুমি এই রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়াগুলোকে তুমি নডিউল থেকে আলাদা করবা। এই তো তোমার কাজ শেষ। এখন আমরা যে গত ক্লাসে ডেফিনেশন পড়িয়েছিলাম যে কিছু সংখ্যক অণুজীবকে, তুমি কিছু সংখ্যক অণুজীব নিয়ে আসছো। এখন ডেফিনেশনের মধ্যে ছিল যে আবাদ মাধ্যমে চাষাবাদ করে, গুড। এখন তাকে একটা আবাদ মাধ্যম দিতে হবে। এখন আমার রিকোয়ারমেন্টস কি? আবাদ মাধ্যম। এই যে আমরা পড়াশোনা করবো হলো সিস্টেমেটিক ওয়েতে, একটির পর একটি, একটির পর একটি, ধাপে ধাপে আসবে। আবাদ মাধ্যম বা কালচার মিডিয়া, এই যে কালচার মিডিয়া বা আবাদ মাধ্যম, হ্যাঁ কালচার মিডিয়া বা আবাদ মাধ্যম,
এই যে কালচার মিডিয়া বা আবাদ মাধ্যমে আমরা তাকে চাষাবাদ করব, তো সে তো আর আমাদের মতো বাসা বাড়ি, বিছানা, তারপরে বিভিন্ন ধরনের রিসোর্ট, এগুলোতে তো সে থাকবে না। সে কোথায় থাকবে? তার জন্য কিছু প্রয়োজনীয় আমার উপাদান দিতে হবে যেগুলোতে তারা বাঁচতে পারে বা থাকে। সেটা কি? সেটা হলো পিট মাটি, তারপরে কাঠের গুঁড়া, হ্যাঁ পিট মাটি, কাঠের গুঁড়া, তারপরে হলো যে ছাই। এই তিনটি, পিট মাটি, কাঠের গুঁড়া, ছাই। তবে আমরা যারা কৃষিবিদ রয়েছি আমরা সবসময় পিট মাটিটাকে প্রেফার করি। কাকে প্রেফার করি? পিট মাটিকে প্রেফার করি। এখন পিট মাটিকে কেন প্রেফার করি? এর অনেক যৌক্তিক কারণ রয়েছে। পিট মাটির আসলে পিএইচটাকে নির্ণয় করা যায়, পিএইচটা ইনক্রিজ করা যায়। আমার এখানে পিএইচ একটা গুরুত্বপূর্ণ। বাকিগুলোর পিএইচ এবং কাঠের গুঁড়ার পিএইচ এগুলো যদি আমি ইনক্রিজ করতে যাই আমাকে অনেক বেগ পেতে হবে। আচ্ছা যাই হোক, নানা কারণে আমরা পিট মাটি কিনে নিয়েছি। পিট মাটি একটি কালচে কালারের মাটি, নর্মাল মাটির মতোই এটি কালচে কালারের এবং খুবই পুষ্টিকর একটি মাটি। তো যাই হোক, সেই মাটি আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এই মাটিটাকে কি করব? যে গুঁড়া করব, রোদে শুকাবো। হ্যাঁ, আমার রোদে শুকাবো। রোদে শুকিয়ে, তার মানে আমরা কি বুঝলাম? যে রোদে শুকাবো। রোদে শুকিয়ে আমরা কি করব? যে আমরা একটু মুছে দিই উপরের লেখাগুলো, যে রোদে শুকাবো। শুকানোর পরে আমরা তাকে গুঁড়া গুঁড়া করবো। হ্যাঁ, গুঁড়া গুঁড়া করে আমরা 200 মেশের একটি চালনি নিয়ে, অর্থাৎ কত মেশ? 200 মেশের একটি চালনি নিয়ে, অর্থাৎ তোমরা যারা এই যে বাসা বাড়িতে দেখেছো যে আমাদের আম্মুরা এরকম চালনি দিয়ে আটা বা ময়দা এরকম, এই তো গুড, সুন্দর। এই যে এরকম একটা চালনি নিব, চালনি নিয়ে এই যে দেখো, হ্যাঁ এটা হাতল, গুড। হ্যাঁ, এই যে হাতল নিয়ে আমরা এগুলাকে চেলে চেলে বা এগুলাকে আমরা পাউডার, আলটিমেট কথা হলো আমরা পাউডার বানাবো। হ্যাঁ, এই যে পাউডার বানাইলাম, এই যে পাউডার বানিয়ে আমরা সেগুলোকে আলাদা করব। যেগুলো বড় থাকবে সেগুলোকে আমরা আবার হাতুড়ি দিয়ে বা অন্য কিছু দিয়ে গুঁড়া করব। আমাদের আলটিমেট উদ্দেশ্য হলো তাকে পাউডারের মতো বানানো। এই যে গুঁড়া করলাম, গুঁড়া করার পরে আমাদের এখন কাজ কি? এই যে এই মাটিগুলো, এই মাটিগুলোর পিএইচ নির্ণয় করব। অর্থাৎ কি নির্ণয় করব? পিএইচ নির্ণয় করব। এখন পিএইচ নির্ণয় করে যদি আমরা দেখি যে পিএইচ এর পরিমাণ কম রয়েছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা মাটিতে চুন প্রয়োগ করব। কারণ চুন প্রয়োগ করলে পিএইচ এর ইনক্রিজ হয়। অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্টস যেটা পিএইচ এর 6.5 থেকে 7.5, দ্যাট মিনস এই পিএইচ যদি থাকে তাহলে আমার আর চুন দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি আমার এই পিএইচ না থাকে তাহলে আমাকে চুন দিতে হবে। এখন কথা হলো যে 6.5 এবং 7.5 আমি পিএইচ বানাইলাম। এরপরের কাজটা কি? এরপরে হলো আমাকে অটোক্লেভ ইউজ করতে হবে। দ্যাট মিনস আমার এই যে মাটি, সেখানে তো জীবাণু থাকতে পারে, তাই না? তো সেজন্য জীবাণুমুক্ত করার জন্য আমি 15 PSI মানে প্রেসার এবং 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অটোক্লেভ। অটোক্লেভ আসলে অনেকে হয়তো চিনো না, আমরা যারা কাজ করি লেভে আমরা এটি সম্পর্কে খুবই ভালো ধারণা আছে, আমাদের কাজ করতে হয়। তো তোমাদেরকে একটু যদি বলি যে অটোক্লেভ জিনিসটা হলো, তোমরা বাসাতে ওভেন দেখেছো না, যে আমাদের কোনো কিছু গরম করার জন্য প্রয়োজন পড়ে, এরকম আর কি। বাট অটোক্লেভটাতে তুমি যতক্ষণ ইচ্ছা, যত দিনের জন্য ইচ্ছা, তুমি ওইটা টেম্পারেচার অথবা প্রেসার তুমি ইনক্রিজ করতে পারবা এবং ফিট করতে পারবা, ফিক্স করতে পারবা। তো যাই হোক, এই অটোক্লেভের মধ্যে দিয়ে আমরা জীবাণুমুক্ত করব। তারপরে আমরা এগুলোকে বের করব, বের করার পরে ঠান্ডা করব। হ্যাঁ, মাটিগুলাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে আমরা এই অণুজীবগুলো খেতে পছন্দ করে এরকম খাবার তাদেরকে দিব। হ্যাঁ, তাদের জন্য আমরা এখন আবাস দিয়েছি, আমাদের এখন কি দরকার? খাদ্য দরকার, খাবার দরকার। তারা কি আমাদের মতো ফুচকা, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা এগুলা খাবে না? এগুলা খাবে না। ভাত মাংস তারা খায় না, তারা খায় অন্যান্য কিছু জিনিস। সেগুলা কি? আমরা সেগুলো একটু নোট করব। দেখো, নাম্বার 1 হলো মেনিটল, অর্থাৎ খাদ্য। খাদ্যের মধ্যে কি আছে দেখো? মেনিটল, মেনিটল। এই যে যদি কেউ দিতে পারো যে কতটুকু, তাও হয়, ধরো 10 গ্রাম। এই যে মেনিটল 10 গ্রাম পার লিটার। পার লিটার মানে প্রতি কেজি
জন্য 10 গ্রাম করে, হ্যাঁ প্রতি কেজি ওই যে মাটির জন্য কত গ্রাম করে, 10 গ্রাম করে, 10 গ্রাম করে, 10 গ্রাম পার লিটার দিব হলো ম্যানিটল। তারপরে তুমি দিতে পারো যে সোডিয়াম ক্লোরাইড অথবা খাবার লবণ, এটা হবে 0.1 গ্রাম পার লিটার। তারপরে তুমি দিতে পারো যে ইস্ট নির্যাস, হ্যাঁ ইস্ট নির্যাস, হ্যাঁ ইস্ট নির্যাস, এটা ধরো তুমি দিতে পারো 0.5 গ্রাম পার লিটার। তারপরে তুমি দিতে পারো যে ডাই পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট, হ্যাঁ ডাই পটাশিয়াম হাইড্রোজেন ডাই পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট। তারপরে তুমি দিতে পারো যে হাইড্রোজেন ফসফেট। আচ্ছা, তারপরে তুমি দিতে পারো যে ম্যাগনেসিয়াম সালফেট, আচ্ছা, তারপরে তুমি দিতে পারো যে পরিশ্রুত পানি। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি যে ডাই পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট দিব হলো 0.5 গ্রাম পার লিটার। তারপরে ম্যাগনেসিয়াম সালফেট দিব হলো যে 0.2 গ্রাম পার লিটার। তারপরে পরিশ্রুত পানি দিব 1 লিটার, হ্যাঁ 1 লিটার। পরিশ্রুত পানি মানে হলো যে ডিস্টিলড ওয়াটার, অর্থাৎ যে পানির পিএইচ কত হবে 1Z7, তাকে কি বলা হয়, পরিশ্রুত পানি অথবা ডিস্টিলড ওয়াটার। আচ্ছা, এখন আমরা মোটামুটি খাদ্য দিয়েছি, এই খাদ্যগুলো মাটির সাথে ভালো করে মিক্স করব, হ্যাঁ একদম ভালো করে মিক্স করার পরে আমরা সেগুলোকে একটি পলিথিন ব্যাগে, এরকম পলিথিন ব্যাগে আমরা কি করব, এই যে পলিথিন ব্যাগে রাখবো। এই পলিথিন ব্যাগে রাখার পরে আমরা এই পলিথিন ব্যাগের ভিতরে ওই যে রাইজোবিয়ামগুলোকে আমরা স্ট্রেইনের মাধ্যমে আলাদা করেছিলাম, সেই রাইজোবিয়ামগুলোকে, এগুলো তো লিকুইড, হ্যাঁ এই রাইজোবিয়ামগুলোকে আমরা ইনজেকশনের যে সিরিঞ্জ থাকবে সেই সিরিঞ্জের মাধ্যমে এখানে ইনপুট করাবো, হ্যাঁ প্রবেশ করাবো। এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার ইনজেকশনের সিরিঞ্জ কেন ইউজ করতে হবে? কারণ এই রাইজোবিয়ামগুলো অনেক ক্ষুদ্র থাকায়, এগুলো অণুজীব হওয়ায়, এগুলোকে আমরা যদি মাটির সাথে সরাসরি মিশিয়ে দেই তাহলে সমান প্যাকেটে, সব প্যাকেটে ইউনিফর্মলি বা সমানভাবে এগুলো থাকবে না। তো এই হলো কথা। তো আমরা একটু যদি তোমাদেরকে বলি যে আমাদের এই রাইজোবিয়াম অণুজীব, তাহলে আমরা কি করব, এর পরবর্তীতে এগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করব, তারপরে 2-3 দিন রেখে দিব। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, এইভাবে আমরা রাইজোবিয়াম অণুজীব সার উৎপাদন করব। উৎপাদন কৌশল